নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন যদি ধরো তোমাদের স্কুল চলতো, তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে, যে যে বিষয়গুলো পড়তে, সেগুলোই তো এখানে তোমাদের পড়াবেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই মতো আজকের বিষয় ইংরেজি। আমরা আজকে আলোচনা করব ইংলিশ ইজ ইজি, ডিসকাশন অন ইংলিশ রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল। আর এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের স্পেশাল ক্লাস। এই ক্লাস তোমাদের যারা করাবেন আজকে, প্রথমেই সেই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন দেবাঞ্জন চক্রবর্তী, ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। রয়েছেন আমাদের সঙ্গে মুনিরা হুসেন, সিনিয়র টিচার, ব্রিটিশ কাউন্সিল ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। এবং আমাদের সঙ্গে রয়েছেন বাণীপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার স্নিগ্ধা মুখোপাধ্যায়। আমি তিনজনকে স্বাগত জানাচ্ছি তোমাদেরও। তোমরা অবশ্যই এই অনুষ্ঠান যখন চলবে, কোনো রকম প্রশ্ন, কোথাও কোনো দ্বিধা, কোথাও কোনো কোয়ারিজ থাকলে তোমরা ফোন করতে পারো। ফোন করবে কোন নাম্বারে, যদিও নিচে তোমাদের সেই নাম্বার যাচ্ছে, সুবিধার জন্য একবার বলে দিই তোমাদের। ফোন করতে পারো তোমরা 0332460557 এবং 5573 এই নাম্বারে। আমি শুরুতেই দেবাঞ্জনবাবু আপনাকে দিয়ে শুরু করতে চাইছি। মানে যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল do not have English as their first language, in fact as their second language too, তাদের ক্ষেত্রে how should they proceed? What kind of method does British Council follow? You recommend to follow to the students? কি ধরনের, কিভাবে এগোলে English will no more become a hard language and easily will become an easy language? ধন্যবাদ শুভ্রজিৎ। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাইব পশ্চিমবঙ্গ শিক্ষা বিভাগকে। এই বিশ্বব্যাপী মহামারীতে যখন জনজীবন স্তব্ধ হয়ে গেছে, এই অবস্থায় বাংলার শিক্ষা এগিয়ে চলেছে এবিপি আনন্দর সহযোগিতায়। একটা গণমাধ্যমের থ্রু দিয়ে আমরা ক্লাসগুলো চালু রাখতে পেরেছি, এর জন্য সাধুবাদ জানাই। ব্রিটিশ কাউন্সিল, আমরা ইংলিশ ইজ ইজি বলছি আজকে। ইংলিশ ইজ ইজি বাট ইংলিশ ইজ অলসো ফান। এইটা আমাদের ভাষা শিক্ষার, যেভাবে আমরা ইংরেজি পড়াই তার ভেতর ডিপলি এমবেডেড। হাউ ইজ ইংলিশ ফান? আমরা এটা এইভাবে করি যে আমাদের যেভাবে ইংরেজি ভাষা শেখানো হয় সেটা লার্নার সেন্টার, এটা অত্যন্ত হাইলি ইন্টারঅ্যাক্টিভ। মাস্কটা একটু তুলে নিলে বোধহয় ভালো হয়, কারণ আমাদের একটা উদ্দেশ্য যে সামাজিক বার্তা দেওয়া। যেরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মাস্ক পরাটা ভীষণ প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয়। প্লিজ কন্টিনিউ স্যার। ধন্যবাদ। হাইলি ইন্টারঅ্যাক্টিভ, ইটস অলসো ভেরি সোশ্যাল। ভাষা জিনিসটা তো একটা সোশ্যাল ফাংশন, সো ইটস টট ইন আ ভেরি সোশ্যাল ওয়ে। টিচারের রোলটা ইজ দ্যাট অফ আ ফ্যাসিলিটেটর, ইটস নট লেকচার লেড। আমরা যেভাবে ইংরেজি ভাষা শেখাই তাতে ছাত্রদেরকে অনেকটা কথা বলতে দেওয়া হয়। পিপলস টক টাইম বলা হয়। পিপলস টক টাইম ইজ ভেরি হাই, টিচার টক টাইম ইজ রিলেটিভলি লো। এবং আমাদের অনেকগুলো রিসার্চের মাধ্যমে আমাদের সাথে আমরা যেভাবে পড়াই তার ইটস ইনফর্ম বাই লট অফ ক্লাসরুম রিসার্চ। আচ্ছা, এবং এইটা হচ্ছে ফাউন্ডেশনাল প্রিন্সিপালস অফ হাউ ব্রিটিশ কাউন্সিল টিচেস ইংলিশ। ওকে, আমি মুনিরা ম্যাডামের কাছে এখানেই আসতে চাইছি যে ইম্পর্টেন্স অফ গ্রামার, ম্যাডাম, ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ অর রিটেন ইংলিশ, কতটা গুরুত্বপূর্ণ গ্রামারের ইম্পর্টেন্স এক্ষেত্রে? So I think that grammar has its importance, but it cannot be the sole and it cannot be the only thing around which a language is learned. We were talking earlier also that we learn our mother tongue, and when we do that we really don't learn grammar, we just learn the language. So similarly for any other language also, you just need to start speaking, start using the language, and automatically slowly you will develop the language. There is an approach called a lexical approach, which means that vocabulary and phrases in the language are the kind of pillars of building up a language. So I think grammar is important, but it's not students should not get scared that that's the only thing they should know to be able to know a language. এবং যেহেতু তারা যেন আতঙ্কিত না হয়, তারা যেন ভয় না পায়, সেই জন্য ব্রিটিশ কাউন্সিল এগিয়ে আসে, যাতে স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, সো দ্যাট ইট বিকামস অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। ঠিক যেমনভাবে বাংলাটা তাদের কাছে অতটা কঠিন মনে হয় না স্যার। এবং আর একটা জিনিস যেখানে বলে রাখা দরকার শুভ্রজিৎ, যে ইংলিশ ইজ দেয়ার ইন ইন্ডিয়া ইন মেনি ওয়েজ। আমরা যে ক্রিকেট খেলা ফলো করি, ক্রিকেট ইংরেজি যথেষ্ট না জানলে ফলো করা সম্ভবই নয়।
আমরা যে ধরনের সিনেমা দেখি, আমাদের যে রকম অ্যাডভার্টাইজিং হয়, আমাদের প্রত্যেকটা জিনিসের যেভাবে প্রোডাক্ট লেবেলিং হয়, প্রচুর ইংরেজি অলরেডি আছে আমাদের কনটেক্সটে। তো এই জিনিসটা আমরা হেল্প করি যে ছাত্ররা এটা বুঝুক যে ইংরেজি তারা যথেষ্ট জানে অলরেডি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ম্যাডাম, যদি এখান থেকে আপনি কন্টিনিউ করেন একটা লেসন ওরিয়েন্টেশনের মাধ্যমে, যে কিভাবে আপনি একটা সেশনের মতন করে কিভাবে স্টুডেন্টসদের আপনি সাজেস্ট করবেন এগোনো উচিত? So like what what the Banjan was just saying, that words are already existing in India. People use a lot of English words. I'm taking the current situation. We are using words like mask. Now who knows, we use that so commonly. Everybody knows that mask. Whether or not you are educated, or whether or not, you know, we talk about social distancing, it's such a big word, but see how people are using it. So social distancing, mask, pandemic, these words have become very common because we use them very often. So basically, as long as you are looking around and trying to make use of whatever is around you, the language becomes very easy. সো হাউ উইল ইউ প্রসিড, মানে কিভাবে আপনি স্টুডেন্টসদের সেশনের মধ্য দিয়ে বিষয়টার সঙ্গে আরো বেশি পরিচিত করতে চাইবেন স্টুডেন্টসদের, মানে উইথ ইওর ল্যাপটপ এন্ড প্রেজেন্টেশন ম্যাডাম? Right. So let us begin. Yes. So we are going to talk about English is easy today, and the session aims for today are going to be. So we are going to divide the session into two parts. Basically, the first part is going to be writing, and the second part is going to be speaking skills. So under writing skills, we're going to focus on the sub skills, a little bit of sub skills of writing, and then we'll move on to do a for and against essay and practice linkers to write a connected, cohesive essay. Similarly, for when we are doing speaking, we're going to quickly speak about sub skills, and then we'll move on to how to give a short speech which is connected, which is fluent, and which is wholesome, a nice, good short speech. That's what's the program for today. ওকে, এখানে আমি দুটো প্রশ্ন পাঠিয়েছি, আমি সেই প্রশ্ন দুটো একটু পরপর নিয়ে নিতে চাইবো স্নিগ্ধা ম্যাডামের কাছে আসার আগে। প্রথম প্রশ্ন পাঠিয়েছে তৃষা পাল, বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, উত্তর 24 পরগনা থেকে। আমি প্রশ্নটা একবার দেখতে চাইছি, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। এরই সঙ্গে আরও একটা প্রশ্ন, সেটাও আমি এখানে নিয়ে নিতে চাইবো। রিনি পাল এই প্রশ্ন পাঠিয়েছে নরসমুন্দা জনকল্যাণ সমিতি হাই স্কুল, পশ্চিম বর্ধমান থেকে। তার প্রশ্ন, হাউ টু রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস। ম্যাডাম, বোধহয় অলমোস্ট সিমিলার কোয়েশ্চেন ম্যাডাম। সিমিলার কোয়েশ্চেন। এবার এতটা তো এইটুকু স্বল্প পরিসরে বলা খুব কঠিন। আমি যেটা বলতে চাইছি যে প্যারাগ্রাফ লেখার সময়, প্যারাগ্রাফ তো নানা রকমের প্যারাগ্রাফ তোমাদের আছে সিলেবাসের মধ্যে, সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড সার্টেন থিংস। যেমন প্যারাগ্রাফ লেখার সময় আমরা যেটা প্রথমেই খেয়াল রাখি, বা ইভ্যালুয়েশনের সময়, যেটা কনস্ট্রাকশন অফ সেন্টেন্স, মেইনটেনিং দ্য সিনট্যাক্স, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে টপিক রিলেটেড ডেভেলপমেন্ট, তোমাদের যেহেতু হিন্ট দেওয়া থাকে, সেই হিন্টটা ধরে ধরে টপিকটাকে ডেভেলপ করতে হবে। আর প্রপার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে কোনটার পরে কোনটা আসছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দেন ইউজ অফ কনটেক্সচুয়াল ভোকাবুলারি, অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট ভোকাবুলারি, তোমার যে ওয়ার্ড, তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করছো, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে সেটা তোমার কনটেক্সটের সঙ্গে যেন ঠিকভাবে যায়। আর এরপরে ম্যাম তো ইলাবোরেট করছেনই, তারপরে পরে আবার বলবো যখন দরকার হবে। যেমন ওকে, আমি এখানে একবার স্যারের কাছে আসতে চাইবো। স্যার, মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, তারা যখন ইংলিশটা লিখছে তখন তারা যতটা কমফোর্টেবল এবং যতটা বাংলায় সড়গড়, মানে ইংলিশটা লেখার ক্ষেত্রে সড়গড়, কিন্তু যখনই বলার প্রসঙ্গ আসে, স্পোকেন ফর্মে আসে, তখন ততটা তারা মসৃণ, ততটা সড়গড় দেখাচ্ছে না। মানে এই সমস্যাটা কেন তৈরি হয় এবং এইটাকে ওভারকাম কিভাবে করা যেতে পারে স্যার? এটা খুবই ভালো প্রশ্ন শুভ্রজিৎ। এটা হয় আমাদের ভারতবর্ষে বহু জায়গাতেই এটা বেশি হয়। ইউজুয়ালি রিটেন স্কিলসটা একটু বেটার হয় দেন স্পোকেন স্কিলস। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা যথেষ্ট ইংরেজি ভাষাটা বলি না, আমরা ব্যবহার করি লিখিতভাবে, কেননা আমাদের ইংলিশ তো ভারতবর্ষের দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেসের একটা, তো সেই কারণে আমরা রিটেন ইউজ অফ ইংলিশ ইজ হায়ার দেন স্পোকেন ইংলিশ। কিন্তু এটা ওভারকাম করা যায় এবং খুব সহজেই যায়। এর প্রথম একটা প্রিন্সিপাল হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এবং এইটা নিয়ে আমরা কিভাবে এটা
করি সেটা মনিরা আরও ডিটেলসে পরে বলবে সেকেন্ড হাফ, আজকের এই প্রোগ্রামের সেকেন্ড হাফে। তো এটা হয় যে ইংরেজি লেখার স্কিলটা অনেকাংশেই অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্পেশালি পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যে রিটেন স্কিলসটা ভালো কিন্তু স্পোকেন স্কিলসটা যথেষ্ট ভালো নয়। তার কিন্তু কিছু পরে এফেক্টস হয়, কেননা চাকরি বাকরির বাজারে গেলে স্পোকেন ইংলিশটা খুবই জরুরি, ভীষণ প্রয়োজন। এবং সেই প্রয়োজনটা নিয়ে আমরা হয়তো পরে একটু আলোচনাও করতে পারি। নিঃসন্দেহে, কিন্তু রিটেন স্কিল সেটাকে আরো বেশি দক্ষতা তাতে যদি অর্জন করতে হয়, এক্সপার্টাইজ যদি আনতে হয়, ম্যাডাম আপনি কি সাজেস্ট করবেন? So that is the lesson today which we are focusing on. So we are trying to focus on how to better our written skills, how to get finishing touches to our written skills. So that's what the lesson is. Can we quickly go to the Please. lesson? So we'll start today with the first part of the program, which is writing skills. Yes. Snigdha, if you could just quickly tell us about the writing sub skills. Yes, let's have a quick look at the sub skills of writing. First comes arrangement of ideas and examples, then communicative quality or coherence, and then sentence structure, vocabulary. We can have a quick look at the screen. Right. Please, Munira madam, you could continue. So today we are going to particularly focus on the communicative quality and coherence, and in that we are going to focus on logical sequencing of ideas by using transitional words. So like what Shubhajit was saying, that we need to how do we get finesse in writing. So this is one way to get finishing touches in your writing to make your writing better. So without any delay, we'll go forward with the lesson. So today we're going to talk, we're going to use a for and against essay to understand how to better our writing skills. Before we start thinking and logically writing the ideas, the first thing we need to do is we need to prepare ourselves. This initial preparation is really required to be able to write later. So how do you prepare yourself? So first thing you do is you understand what the topic is. Second thing you do is you think about, because it's an for and against argument, you think about what are the arguments for or supporting that topic. And the third thing, what are the arguments against the topic, not supporting the topic, and what is your opinion? What do you think? Now all this is very theoretical and it may be very difficult for students to understand, those who are watching the television. So to give you an example, here's an example. So let's try this ourselves once. Here's a topic. Reality TV shows are good entertainment. So now that's the topic. Like what we discussed, we need to think of what exactly is the topic. It's about reality TV shows. Are they good entertainment or are they not? Think about what are the arguments for this, which arguments support that reality TV shows are really good entertainment, which arguments say that no, they're not such good entertainment. And what is your opinion? Do you agree or disagree that reality TV shows are good entertainment? You can take some time to think while I'll ask Snigdha, what do you think, Snigdha? Can you think of some arguments for or against reality TV shows? For I can say those programs provide a good deal of enjoyment. We enjoy those Absolutely. programs very much. Absolutely. On the contrary, they create addiction among children, especially among children, Right. which may be harmful for them, which I suppose. Right. So you also might have these kind of thoughts, you know, this is something, there's something, these are a lot of ideas, and here are some ideas I had. Here, have a look at the ideas we can see. So some of this, Snigdha already said that they're really fun to watch, and sometimes people behave very badly on reality TV shows. Also, another point could be that people spend a lot of money when they're voting for people, right? Another thing which could be added is that sometimes these competitions are really difficult and they're very dangerous also. Yes. So that's something which Sometimes could the be content is not very age appropriate. exactly. So they're not age appropriate. So that could also be one point which can be added. So you're thinking of all these points, and this is called brainstorming. So we are brainstorming these ideas. Now once we've brainstormed the ideas, we will need to now start a logical sequencing. We need to segregate, divide these ideas. What are for, which ideas are against the topic. Reality TV shows are good entertainment. Yeah, so you can take a minute. So for example, you mentioned that the content might not be. So what would you categorize in for or against, just for our students to understand? So it would be categorized in
Against. Against, So yeah. this is a point against. It's a point against. And Snigdha mentioned the point that ম্যাম একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, একটা ফোন রয়েছে, ক্লাস নবম শ্রেণীর ছাত্র দেবমাল্য চট্টোপাধ্যায় সাঁইথিয়া থেকে ফোন করেছে। হ্যাঁ দেবমাল্য, বলো তোমার প্রশ্ন। So how to write a story writing within 100 word? বেশ, তুমি শুনতে থাকো, আমরা বোধহয় এটা নিয়ে একবার আলোচনা করেছি, তাও তোমার সুবিধার জন্য এই সেশনটা শেষ হওয়ার পরে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করবো আরেকবার যদি বলে দেন। ইউ প্লিজ কন্টিনিউ ম্যাডাম। all right, thank you very much. So going back to the topic, we're going to segregate them and divide them for and against. So here's how I have divided the ideas. Have a look at the screen. Here's how I've divided the ideas. So they're fun to watch, people win great prizes, good experience, people meet new people, that's nice. These are for. And it's not easy to become famous. Some people just go there because they want to become famous. Sometimes they're difficult and sometimes they spend a lot of money. Similarly, it's very boring. These are against. So we have divided these points for and against. Moving on. We will now need to actually write these points. So after we have created the division, we will need to move on and we will need to write something. We need to regroup it. Yes. So Snigdha, I'm sure you have taught students how to write an essay. So it has a very peculiar structure. Right. Yes. So similarly, just follow the essay structure very carefully and you'll get it. So you have an introduction. And then you have some points. Here I have taken up in pink, we have taken up points which are for the essay. In green, I have taken up points which are against the essay. And here I have ended. Yes, so here you can have a look at the screen. So here I have ended the essay. Now these are just the points which I thought, I'm just making notes of them. So like what Snigdha just said, we have the introduction, we have the arguments for the essay, we have the arguments against the essay and the conclusion. Right? So that's how it's done. But Snigdha, would you say that this is how you write an essay, like bullet point wise? Is that how an essay is written? No, we don't write like that. We don't use bullet points for writing an essay. We just write it paragraph wise. Correct. So to be able to do that, we'll move on to the next step of logical sequencing. So first step is we divided them, put them into groups. Next is we're going to join them, connect them. This is something called cohesion. Yes. So we're going to make a cohesive text. So here's how it is. What I will need to do is, I will need to connect this first paragraph, the first paragraph over here, yes, to the second paragraph, and the second to the third, and the third to the end. It's very important that these are connected. Otherwise, it is difficult for a reader to understand what you're writing. Whenever we are writing, reader has to be kept in mind always. What will the reader feel? Will the reader understand what I have written or no? So those are very important things, and transitional words help the reader to read and understand what you have written. So we need transitional word over here, yes, from the first paragraph to the second paragraph. We need transition word from the second to the third and then to the end. What is an example of a transitional word? So before I give you an example of a transitional word, I will just tell you what it is. So it helps to connect two things, two paragraphs, two ideas in one way or the other. Sometimes when we add an idea, then we will have to use a transitional word which shows that that's an additional idea. Right. Sometimes when we contradict an idea, then we'll have to use a word which shows that that's a contradiction. Right. So for example, for adding an idea, we could use a word like in addition to, or additionally, or also. আমি আরেকবার আপনাকে বিরত করছি, আরেকটা ফোন রয়েছে, নবম শ্রেণীর ছাত্র প্রসেনজিৎ পতি এই মুহূর্তে তার প্রশ্ন নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। হ্যাঁ প্রসেনজিৎ, বলো তোমার প্রশ্ন। হ্যাঁ স্যার, আমি জানতে চাইছি হাউ টু রাইট দ্য প্রসেস অফ ডায়েরি রাইটিং। ডায়েরি রাইটিং প্রসেস, ওকে। ম্যাডাম নোট করে নিয়েছেন, দুটো প্রশ্ন রয়েছে, আমরা মুনিরা ম্যাডামের শেষ হলে এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব। তুমি শুনতে থাকো প্রসেনজিৎ, প্লিজ কন্টিনিউ ম্যাডাম। Right. So just telling you Prashanjit, and the question which was asked earlier also, a lot of things which we'll just speak can be used in what your questions are. So for diary writing and also for the previous question, a lot of things which are being discussed now can be used for that. We are discussing an essay but can be used for other sorts of types of writing also. So I was asked examples, and I gave an example of in addition to and additionally. Right. To show contrast, we can use words like however, but,
In contrast, these are some words which we can use, and they show the reader what you're trying to say. Let me show you an example of an essay. So here's on the screen, there's an example of an essay. Right? You will see, you will notice that I have written the first, here I have written the first paragraph. The second paragraph is joined with a word. The third paragraph is again linked to the second one with some more words, and then the last is also linked. We have used green highlights to show you which words. Yes. Similarly, within the paragraph, I have used some words in orange, which are orange, highlighted in orange, to show that these are the way, this is the way sentences within a paragraph can be linked. You can see, notice that the words which I just told you, some of them are used here. Okay. So, for example, the first idea was there are variety of reality TV shows, and the second idea which was there was TV programs are a great opportunity to discover talented singers. Now, how to add these two ideas? You use a word like in addition to. Yeah, in addition to or additionally, so that's what I have used here. মানে আপনি বলছেন কোথাও যেন একটা জার্ক মনে না হয়, একটা কন্টিনিউটি যেন থাকে। Right, right. So it's a nice word there. So you need it for the smoothness, yeah, for a reader to smoothly go on from one to the next. Yeah. Similarly, the next paragraph is has opposite ideas to what was written in the previous paragraph. So I've used a word like on the other hand, which shows the reader that now the writer is going to speak contrasting ideas, is going to write contrasting ideas. So that's ইনফ্যাক্ট আমার একটা কথা মনে হয় এই সমস্ত যে ওয়ার্ড এবং বা সেন্টেন্সেস যেগুলো আপনি ব্যবহার করছেন এটা একটা ব্রিদিং স্পেসও দেয়। Yes, yes, it is very important. So these are called signpost words. Okay. So I mean, what is the use of a signpost? Like you see signposts on a road, so it shows that okay, go left, go right. So it shows what is the direction. It gives a direction. So when it gives a direction, you are sure that you're going in the correct direction. It's not like haphazard here and there. That's the reason why we use these transition words. Okay. And so here we have the transition words. Can we see the screen once again? Yeah. So we have the transition words here. Just a quick recap of what it is. So in a nutshell is another transition word. So here's my essay, and I use the green words to start each paragraph or word or a phrase so that the reader knows what to expect in that paragraph, knows what's coming up. For example, firstly, on the other hand, this, all that. And the words in orange were used to show transition within or linking within the paragraph. So all this, like what you said, is for smoothness to signpost where it's going. Whether you're writing an essay, whether you're writing a paragraph, whether you're writing a diary, these words are really helpful. So go ahead, use them as much as possible. Now it's your turn. I've given you some sentences over here. You can take some time to rewrite those sentences using the words in the bracket. Till then, if you want to answer the questions. আচ্ছা, আমি এই কোয়েশ্চেনের আনসার ম্যাডামের কাছ থেকে নেবার আগে একবার স্যারের কাছে আসতে চাইছি। মানে যে সেশনটা ম্যাডাম করালেন, যে লেসনটা ম্যাডাম করালেন, আপনি যদি এর সঙ্গে কোনো কিছু সাপ্লিমেন্ট করতে চান, এবং ম্যাডাম যেটা বলছিলেন যে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনি যদি স্যার কিছু সাপ্লিমেন্ট করেন। এখানে একটা জিনিস যেটা আমার মনে হলো মনিরা এবং স্নিগ্ধা যে জিনিসগুলো আলোচনা করছিল তার ভেতর থেকে একটা জিনিস খুব জোরালোভাবে উঠে আসছে, যে আমরা এই করোনা সংক্রান্ত এটা একটা কথা শুনছি যে করোনাকে ভয় করো না, ইংরেজিকেও ভয় করো না। ইংরেজি লেখা ভয়টা দূর করাটা ভীষণ প্রয়োজন। এক্স্যাক্টলি শুভ্রজিৎ, ইংরেজিকে ভয় করার কোনো দরকার নেই, লেখার সময় ভয় করার কোনো দরকার নেই, এবং বলার সময় ভয় করার কোনো দরকার নেই। এবং লেখার জন্যে যে টেকনিক্যাল কিছু জিনিসপত্র আছে সেগুলো মনিরা এবং স্নিগ্ধা সেগুলোকে ছাত্রদেরকে বলছে। এবং এর সাথে আমি যেটা অ্যাড করব যে কোনো ভাষার তো 4টে স্কিল থাকে, রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। আমরা আজকে রাইটিং এবং স্পিকিং এই দুটো অ্যাড্রেস করছি। রাইটিংয়ের যে অন্য করোলারিটা হচ্ছে রিডিং। যত পড়বে তত ভালো লিখতে পারবে। ইংরেজি যথেষ্ট পড়ো, বই পড়ো, খবরের কাগজ পড়ো, ব্লগ পড়ো, বিভিন্ন অনলাইন মাধ্যমে যা পাওয়া যায় এগুলো পড়ো।
যতভাবে নিজেকে ইংরেজি ভাষাটার কাছে এক্সপোজ করতে পারবে, ইংরেজি ভাষাটা তত ভালো আর সহজভাবে শিখতে পারবে। মানে স্যার, মানে যাকে বেশি ভয় করবে তাকে বেশি করে ফেস করো, এক্স্যাক্ট, তবেই এই ভয়টা কাটবে। হ্যাঁ। আরো একজন প্রশ্ন নিয়ে আছে আমাদের সঙ্গে ফোন লাইনে সরাসরি, বীরভূম থেকে জয়শ্রী মণ্ডল রয়েছে। হ্যাঁ জয়শ্রী, বলো প্রশ্ন তোমার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এর সেটা কত সংখ্যার মধ্যে লিখলে ভালো হবে, ওয়ার্ড সংখ্যা কত হবে এবং মানে কত প্যারাতে ভাগ হবে? আচ্ছা, জয়ন্তী মণ্ডলের প্রশ্ন ছিল। ম্যাডাম, তিনটে প্রশ্ন এখন আমরা পেয়েছি, ডায়েরি রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং জয়ন্তীর প্রশ্ন। তিনটে প্রশ্নই আসলে একই রকম। হ্যাঁ, হাউ টু রাইট আ গুড প্যারাগ্রাফ। এবারে তিন রকমের রাইটিং স্কিল সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। একটা মনে হলো স্টোরি রাইটিং নিয়ে এসেছিল, another one was on diary writing. এবার দুটো ক্ষেত্রেই প্রথমেই আমাদের যেটা রাখতে হবে প্যারাগ্রাফে প্রপার কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস, সিনট্যাক্স, যেটা আমরা প্রথমেই বলেছি। স্টোরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ প্লট, তোমাদের তো পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্টস আর প্রোভাইডেড দেয়ার, তো সেই পয়েন্টগুলোকে ডেভেলপ করতে হবে। তারপর স্টোরির একটা ক্লাইম্যাক্স থাকে, যে স্টোরির আসল মানে ব্যাপারটা কি, মূল ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি। আর তারপরে ইউ হ্যাভ টু অ্যাড আ টাইটেল টু দ্য স্টোরি অ্যান্ড মোরাল ইফ এনি। যদি কোনো এরকম স্টোরি হয় ইউ হ্যাভ আ মোরাল, সো ইউ হ্যাভ টু রাইট অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি দ্য মোরাল অফ দ্য স্টোরি। আর টাইটেল তো মাস্ট দিতেই হবে স্টোরিতে। এটা হচ্ছে তোমার স্টোরি রাইটিং। আর ডায়েরির ক্ষেত্রেও ওই সেন্টেন্স কনস্ট্রাকশন আর ডেভেলপমেন্ট অফ থট, এগুলো কমন। আর অর্গানাইজেশন অফ থটস, ইউ হ্যাভ টু অর্গানাইজ ইউর থটস, কী কী ভাবছো, কোনটার পরে কোনটা আসছে, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড ইউজ অফ ভোকাবুলারি অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। এটাই হচ্ছে স্টোরি রাইটিং বলো। আর প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আগে থেকেই, যেই কথাগুলো এক্ষুনি মুনিরা ম্যাম বললেন তোমাদের, যে লিঙ্কিং ওয়ার্ডস, ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রসেসটা ওভাবেই আসে, ইন অ্যাডিশন, হ্যাঁ, ইন অ্যাডিশন টু ইট, অন দি আদার হ্যান্ড, এই ওয়ার্ডগুলো আমরা ভীষণভাবে ইউজ করি প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে। তো ইউ কিপ দোজ ইন মাইন্ড, তাহলেই হবে। আমি স্যার ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইছি, মানে রাইটিংয়ের ক্ষেত্রে সেটা যে কোনো ভাষার ক্ষেত্রেই হোক না কেন, বাংলা হোক বা ইংরেজি হোক, কি ভাবছি, কি লিখতে চাইছি, সেই ধারণাটা আমার কাছে পরিষ্কার থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা সত্যি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু একটা যেটা ইংরেজির ক্ষেত্রে একটুখানি মাথায় রাখা দরকার, যে এবং এই মিস্টেকটা আমাদের এখানে খুব হয়, দেখা যায়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বাংলায় ভেবে সেটাকে ইংরেজিতে লেখার বা বলার, হ্যাঁ, একটা প্রবণতা থাকে। সেইটা কিন্তু যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কেননা যে কোনো ভাষার নিজস্ব একটা স্ট্রাকচার আছে, সেটা সবসময় ট্রান্সলেশনের ভেতর দিয়ে হয় না। ট্রান্সলেশনটা অত্যন্ত একটা হায়ার লেভেল স্কেল। এটা খুব বেসিক লেভেলে যখন আমরা ভাষাটা শিখছি, তখন কিন্তু ট্রান্সলেশন মেথড ইজ নট দ্য ওয়ে টু think. You have to try and think as much in English. Use the building blocks of your language. আমি যেটা আগে বলছিলাম যে ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে যথেষ্ট ইংরেজি আছে আমাদের এনভায়রনমেন্টে। সেইগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা, যে আমি ক্রিকেট যখন দেখছি, আমি তখন তো অনেক ইংরেজি আমার কাছে আসছে, সেইটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, এইভাবে এগোনো যেতে পারে। আমি দেবঞ্জন স্যারের কাছে এখানে আসতে চাইবো, যেটা শুরুতেই আপনি শুরুর আধ ঘন্টার ক্লাসে যেটা বোঝাচ্ছিলেন, যে বাংলা লেখা যতটা সহজ, চেষ্টা করলে ইংরেজি লেখাটা ঠিক ততটাই সহজ। আপনি বলছিলেন করোনায় ভয় করো না, ইংরেজিতেও ভয় করো না, কিন্তু ইংরেজিতে বলা, ইংলিশ ইন স্পোকেন ফর্ম, ততটা কি সহজ, নাকি আপাত দৃষ্টিতে মনে হয় কঠিন? আপাতত দৃষ্টিতে কঠিন মনে হয়, কিন্তু জিনিসটা আদপে অতটা কঠিন নয়। প্রথমেই একটা জিনিস বলে রাখা দরকার, যে কোনো ভাষা, বাংলা হোক, ইংরেজি হোক, এক্সেপ্ট ফর কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস, সব ভাষা কিন্তু প্রথমে স্পোকেন ফর্মেই আসে, এবং রিটেন ফর্মটা ইজ আ সেকেন্ডারি ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তো এইটা মাথায় রেখে যদি আমরা এগোই, তাহলে মনে হয় আমাদেরকে একটু এই ভয়টা দূর করতে কিছুটা হেল্প করবে। এবং আমরা যখন স্পোকেন ইংলিশের কথা বলি, তখন আমাদের অতটা বেশি গ্রামার নিয়ে অবসেস করলে চলবে না। অনেকে একটুখানি হেজিটেট করে, যে তখন আমরা গ্রামাটিক্যালি ভাবতে শুরু করি। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ফ্লুয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট, এবং নিজের কনফিডেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস যে এক্সিকিউটিভ কাডার অফিসারদেরকে গত কয়েক বছর ধরে ট্রেনিং দিচ্ছি অ্যাজ পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্রোগ্রাম, তাতে আমরা কিন্তু এই জিনিসটা ভীষণভাবে জোর দিই, যে আপনারা এগিয়ে আসুন, খুব কনফিডেন্টলি এবং ফ্লুয়েন্টলি ভাষাটাকে বলার চেষ্টা করুন।
ওকে, আমি এখানে একবার স্নিগ্ধা ম্যাডামের কাছে আসতে চাইবো। যেমনটা স্যার বলছিলেন যে যে কোনো ভাষা প্রথমে বলতে শেখা হয়, তারপরে লিখতে শেখা হয়, কিন্তু মাতৃভাষা তো খুব স্বাভাবিকভাবে যে কেউ তার মাতৃভাষা আগে বলতে শেখে। বাঙালির ক্ষেত্রে মাতৃভাষা যখন বাঙালি, সেই মাতৃভাষার উপর দখল কতটা ইংরেজি ভাষাকে শিখতে সাহায্য করে? মাতৃভাষার ওপর দখল তো আমাদের মানে অনেকটা নিজে থেকেই চলে আসে, মানে আমরা একদম। যেটা বলতে বলতে বড় হই, যেটা ঠিক, শিখি ঠিক, প্রথমে, সেটা তো আমরা আর গ্রামার ট্রামার মেনে শিখি না, আমরা এমনিই শিখি। তারপরে সেটাকে কাজে লাগিয়ে সেই ভাষার যে আমাদের যে সেন্সটা থাকে সেটাকে কাজে লাগিয়ে আমরা অনেক সময় অনেক না জানা শব্দের অর্থও কিন্তু খুঁজে বের করতে পারি, তাই না? যেমন ধরুন একটা শব্দ আছে ফিল্ড, প্লট, ল্যান্ড, একই রকম শব্দ, কিন্তু কিন্তু কখন আমি ফিল্ড ইউজ করব, খেলার মাঠ ফিল্ড, আর যখন আমি জমি কিনছি তখন প্লট অফ ল্যান্ড, সেটা কিন্তু তখন আমার ওই সেন্সটা কাজে লাগিয়ে আমি খুঁজে বার করতে পারি, তখন কিন্তু আমার অত কিছু মাথায় থাকে না। কাজেই বাংলা আমার মাতৃভাষা, মানে আমার মাদার টাঙ্গের যে আমার জ্ঞানটা, সেন্সটা, সেটা আমার সবসময় কাজে লাগে একটা নতুন ভাষা মানে শেখার আপনি জন্য। যখন বলছেন ধরুন কেউ একটা জমি কেনার জন্য গেল এবং সে হয়তো ইংলিশের হয়তো কিছুই জানে না, কিন্তু সে কখনোই বলবে না ফিল্ড দেখতে গেছিলাম, সে বলবে প্লট সে দেখতে প্লটই গেছিলাম। বলবে, একদম বা প্লটে খেলতে গেছিলাম কোনো বাচ্চা কিন্তু বলবে না, ঠিক। তাই না? মানে গ্রাউন্ড, সেক্ষেত্রে প্লেগ্রাউন্ড মানে বা জানাটা ফিল্ডে সবসময় প্রয়োজন হয় না। না, সেটা আমাদের সেন্সটা, আমাদের মাদার সেন্সটা টাঙ্গের কাজ করে। সেন্সটাই কিন্তু আমাদের হেল্প করে ঠিক, সেটার জন্য। ঠিক। স্যার আপনি এখানে কিছু সাপ্লিমেন্ট যদি করেন। না, আমি আমি সম্পূর্ণ একমত স্নিগ্ধা যেটা বললো, এবং আমাদের রিসার্চও কিন্তু সেটা বলছে। আমরা 2011 সালে প্রথম এর সাথে একটা রিসার্চ পাবলিশ করেছিলাম, যে তাতে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা রুরাল ডিস্ট্রিক্টের ল্যাঙ্গুয়েজ ডেটাটা দেখছিলাম, ল্যাঙ্গুয়েজ লার্নিং আউটকাম ডেটাটা। সেখানে আমরা এটা দেখলাম যে যেসব ক্ষেত্রে বাচ্চাদের মাতৃভাষার উপর দখলটা বেশি, তাদের কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজ লার্নিং আউটকামসটাও বেটার। এবং এইটার আর একটা যেটা দেখা গেল যে আমাদের তো ভারতবর্ষে বহু ডিস্ট্রিক্টে মাল্টি ইয়ার ক্লাসরুমস হয়, সেক্ষেত্রে যারা একটু বয়স বেশি তাদের ইংরেজির ওপর দখলটা বেশি। তার একটা কারণ হচ্ছে তাদের মাতৃভাষার উপর দখলটা একটু বেশি, বয়সটা বেশি, তাদের ল্যাঙ্গুয়েজ ইনপুটটা বেশি হয়েছে। এবং এইটাকে বিভিন্নভাবে ক্লাসরুম সিচুয়েশনে কিন্তু ইউজ করা যায়। একটা ভালো শিক্ষক এই সিচুয়েশনটাকে একটা রিসোর্স হিসেবে ইউজ করবেন, যে মাতৃভাষার উপর দখল কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রিসোর্স ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম অর এনি ফরেন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। মানে এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাতেও আমরা পাই যে ইংরেজি শিখতে গেলে মাতৃভাষা শেখাটা কত বেশি জরুরি। অবশ্যই। আমি মনিরা ম্যাডামের কাছে এখানে আসতে চাইবো। ধরুন যারা ইংলিশ সেইভাবে যাদের প্রতিদিনের ব্যবহারে ইংরেজি ভাষাটা ব্যবহৃত হয় না প্রতিদিনের প্রয়োজনে, তারা কি ধরনের কমন মিস্টেকস করে থাকে, মানে যেগুলো ওভারকাম করাটা দরকার? So we have students coming to us. The common mistakes, the common errors, especially in Bengal, and I think for any other second language learner, the common errors which I have seen is, one is pronunciation errors, because our tongue, it moves when we are speaking a certain language. Our mouth and tongue position and all that are accustomed to speaking that language. Speaking another language sometimes becomes difficult, whether it is a Bengali or any other language, so it doesn't matter. So learning another language needs us to learn the pronunciation and the mouth position of that language. That's one thing which is difficult. Another thing is directly, like earlier Debanjan was talking about, directly translating things in Bengal এটা আমাদের back of the mind এটা কিন্তু কাজ করে। So for I'll give you an example. So in Bengali there is not a different word for reading, like reading a book and studying in school. There's only one word. So Pora. Yeah, pora. But in English there are two different words. So you study and you read, but a lot of times students say that I'm reading in class 10, I'm reading in class 5. So they're not reading, they're studying in class 5. So this is a common thing that they're using. It's called L1 interference. That is first language interference. Your first language is making you say all those things. So that's a common thing. One more thing is using language which is very, very formal, archaic, old. So that's a common problem also, I mean, we have read letters and emails which have got language language is evolving. It has to modernize. So that's something which we need to understand. স্যার এই ধরনের ডিফারেন্সিয়েশন আমরা জানি না কতজন এই বিষয়টার এই পার্থক্যটা বুঝতে পারি। যেমন রিড এবং স্টাডির মধ্যে বলছিলেন, বা আমি বলছি সি এবং লুক,
হিয়ার অ্যান্ড লিসেন, হ্যাঁ। এই পার্থক্যটা জানাটাও তো ভীষণ দরকার স্যার। এটা খুবই দরকার, এবং এই জন্যই যেটা আমি আগে বলছিলাম যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। রিডিংয়ের ক্ষেত্রে যত বেশি আমরা ইংরেজি পড়ব, খবরের কাগজ, গল্পের বই, বিভিন্ন অন্য মাধ্যম, এবং সেটা স্পিকিংয়ের ক্ষেত্রেও জরুরি। যত আমরা ইংরেজি শুনবো, ওই যে সাউন্ড প্যাটার্নসগুলো সম্বন্ধে মনিরা বলছিল, এইটা আমরা যত বেশি করে ইংরেজি নিউজ দেখবো, শুনবো, বা ইংরেজি গান শুনবো, ইংরেজি সিনেমা দেখবো, এইগুলো থ্রু দিয়ে কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের ইংরেজির কানটা তৈরি হবে, এবং কানটা তৈরি হওয়ার সাথে আমাদের বলাটাও গ্র্যাজুয়ালি সেটা রিফ্লেক্ট করতে শুরু করবে। আচ্ছা, আমি ম্যাডামের কাছে, স্নিগ্ধা ম্যাডামের কাছে আসবো। একজন প্রশ্ন পাঠিয়েছে, প্রশ্নটা একবার দেখে নিই। দ্বাদশ শ্রেণীর ছাত্রী দৃশাঙ্কনা দে, তারা সুন্দরী বালিকা বিদ্যাভবন, হাওড়া থেকে তার প্রশ্ন, হাউ টু রাইট বেটার ইংলিশ বাই অ্যাপ্লিকেশন অফ ভোকাবুলারি। এটা আবার রিটার্ন ফর্মে আমরা চলে যাচ্ছি, কিন্তু বোধহয় খুব পার্টিনেন্ট প্রশ্ন ম্যাডাম। আমরা যখন পড়তাম স্টক অফ ওয়ার্ডসের কথা আমরা বারবার বলেছি, যার যত ভোকাবুলারি স্ট্রং সে ইংলিশে তত বেশি স্ট্রং। তবে ও যেহেতু অ্যাজ দিস কোয়েশ্চেন ইজ কামিং ফ্রম আ স্টুডেন্ট, তাহলে আমি বলবো যে ও যেহেতু ওর পড়াশোনার এই কনটেক্সটেও আলোচনাটা চাইছে, হাউ টু রাইট বেটার ইংলিশ বাই দি অ্যাপ্লিকেশন অফ ভোকাবুলারি, এটা তো অনেক বড় আলোচনা। এবারে আমি যেটা বলবো যে তুমি যে ধরনের রাইটিং করছো, যে ধরনের রাইটিং স্কিল অ্যাটেম্প্ট করছো, ইয়োর চয়েস অফ ওয়ার্ডস শুড পার্টেন টু দ্যাট। সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। এখন তুমি স্টোরিতে যে ধরনের ভোকাবুলারি ইউজ করছো, নিউজ পেপার রিপোর্টে তো সেটা চলবে না। তখন তো তোমাকে অনেক ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে, যেগুলো খুব অর্নামেন্টাল নয়। তুমি যখন এমনি একটা বিষয় প্যারাগ্রাফ লিখছো বা একটা গল্প লিখছো, তখন তুমি অন্য ধরনের অনেক শব্দ ইউজ করতে পারো, যেটা সুন্দর করার জন্য জিনিসটাকে, টু মেক ইট অর্নামেন্টাল। কিন্তু সেই জিনিস তো নোটিসে চলবে না, বা নিউজ পেপার রিপোর্টে চলবে না, বা প্রসেস রাইটিংয়ে চলবে না। একদম ওই পয়েন্ট দিয়েই তোমাকে লিখতে হবে। দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ রাইটিং ইউ আর অ্যাটেম্পটিং। সেটাই আমি বলবো। It's called something called genre. So the genre, the type of writing, that's exactly what Snigdha is trying to say. So genre register. Yeah, It's right. also called Register. the Register is very Register important. is Very important. Very important. এবং এই ভোকাবুলারির উপর একটা আমি ছোট করে বলতে চাই যে ভোকাবুলারি প্রচুর, মানে শব্দের স্টক, ইউ সেড ওয়ার্ড স্টক অনেক বাড়াতে পারো, কিন্তু তার মানেই যে সে যে কোনো ভাষা, এটা শুধু ইংরেজির ক্ষেত্রে না, বাংলার ক্ষেত্রেও আমি প্রচুর শব্দ জানি বলেই যে আমি বাংলা ভাষাটা খুব ভালো করে প্রয়োগ করতে পারবো তা কিন্তু নয়। কোন শব্দের কোন ক্ষেত্রে কি রকম ব্যবহার হওয়া দরকার সেটা জানাটা এবং গুরুত্বপূর্ণ। সেইটা কিন্তু ওই প্র্যাকটিসের থ্রু দিয়ে আসে। আমি যত পড়বো, যত শুনবো, যত অভ্যেস করব, তত আমি আরো সহজভাবে। এবং স্নিগ্ধা যে কথাটা বললে সেটা কিন্তু খুব জরুরি, যে অলওয়েজ ইউজ দ্য শর্টেস্ট ওয়ার্ড পসিবল, দ্য ইজিয়েস্ট ওয়ার্ড পসিবল। একটা জিনিস ইংরেজি সম্বন্ধে অনেক সময় ভুলে যাই, যে ভাষাটা একটু স্লাইটলি মনোসিলেবিক গোছের ভাষা, তো যত ছোট ছোট শব্দ ব্যবহার করা যায় তত কিন্তু ভাষাটা সহজ। আচ্ছা, আমি ম্যাডাম আপনার কাছে আসছি। একজন ফোন করেছে, শুভম বণিক কোচবিহার থেকে ফোন করেছে, তার প্রশ্নটা একবার শুনে নি ম্যাডাম। হ্যাঁ শুভম, বলো তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ইংরেজি লেখার সময় যতটা গ্রামার প্রয়োজন হয় আর বলার সময় কি ঠিক ততটা গ্রামার প্রয়োজন হয়? কে উত্তর দেবেন? আমি এটা দিয়ে শুরু করতে পারি। না, বলার সময় গ্রামার নিয়ে অতটা ভাবাটা হয়তো ঠিক নয়। গ্রামারের একটা জায়গা আছে ঠিকই, আমি কমপ্লিটলি আনগ্রামাটিক্যালি বলতে পারি না, কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে গ্রামার নিয়ে অবসেস করাটা উচিত নয়। আমি গ্রামাটিক্যালি বলছি কি না এইটা ভাবতে গেলে এটা অনেকটা যে কোনো খেলার মতো। আমরা যখন কোচিং নিচ্ছি তখন আমরা প্রত্যেকটা স্টেপ সম্বন্ধে ওয়াকিবহাল হচ্ছি, যে ব্যাক লিফটটা ঠিক আছে কিনা, আমি ঠিক করে এগোচ্ছি কিনা, কিন্তু অ্যাকচুয়াল খেলার সময় কিন্তু আমাকে ওটা খুব সড়গড়ভাবে খেলতে হবে। আমি তখন ভাবতে পারবো না যে আমার ব্যাক লিফট ঠিক আছে কিনা, আমার ড্রাইভটা ফ্রন্ট ফুটে গেলাম কিনা, ব্যাক ফুটে গেলাম, এটা একদম নিজেকে আয়ত্তে করে আনতে হবে। আমি একবার মুনিরা ম্যাডামের কাছে এখানে আসতে চাইছিলাম, ভোকাবুলারি নিয়ে ম্যাডাম কথা হচ্ছিল, মানে এটা যদি আপনি বলেন যে রিটেন ফর্মে হোক বা স্পোকেন ফর্মে হোক, কতটা ইম্পর্টেন্ট ভোকাবুলারি? So I'll take up from where the Banjan just was mentioning, that grammar is important, but vocabulary forms the basis of language. So a lot of times what happens is that we learn words in isolation. So we learn one word, but it is very important that rather than learning words in isolation, we learn phrases. That way, it's like, imagine a sentence like empty spaces. So you have one phrase in one space, second phrase in second space, and then you have an X, a variable, and it's ready. So for example, if I get up early in the morning, I will
be able to finish my homework. If I get up early in the morning, so the whole thing. If I get up early in the morning, so the only thing is if I do something in that you need something, I will be able to, and then you just have one word there. So it's like filling up the gaps. That's the only thing you need if you know phrases. Connecting. So yeah. So my suggestion would be that vocabulary is not difficult to learn. It is important, very important, but learn it in form of phrases rather than individual words. Absolutely. আচ্ছা, আমি একটা বিষয় এখানে স্যারের কাছে আসতে চাইছি। দেখুন, যেরকম পরিস্থিতির মধ্যে মানে যে যুগের মধ্য দিয়ে, যে এরার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, মানে এরা অফ সোশ্যাল মিডিয়া, এরা অফ ইনফরমেশন, ফেসবুক, টুইটার থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, যে ধরনের ইংলিশ ব্যবহার করা হয়, আমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্টসের জন্য যে ধরনের ইংলিশ ব্যবহার করি, প্রথাগত ইংলিশের ক্ষেত্রে এই ফেসবুক, টুইটারে ব্যবহার করা, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ইংলিশ কতটা ইম্প্যাক্ট করে? অ্যাডভার্স ইম্প্যাক্ট নাকি সত্যি সেটাকে এনরিচ করে? এটা অনেকেই ভাবে যে ইম্প্যাক্টটা অ্যাডভার্স, কিন্তু এটা ঘটনা ঠিক নয়। কেননা এই ধারণাটা ভুল। যে কোনো ভাষা ইভলভ করে, স্ট্যাটিক নয়, এবং টেকনোলজির সবসময় ভাষাকে ইম্প্যাক্ট করে। যখন প্রিন্টিং টেকনোলজি এসেছিল তখন কিন্তু ইংরেজি ভাষার ক্ষেত্রে বলছি, বা রোমান অ্যালফাবেট অনেকটা চেঞ্জ করে গেছিলো। যখন গুটেনবার্গ প্রেস এলো তখন কিন্তু মানে আমরা যদি যারা একটু ইংরেজি যারা পড়েছি, ইংরেজি সাহিত্য পড়েছি, পারমিশন একটু ইন্টারাপ্ট করছি, একজন ফোন নিয়ে আমাদের সঙ্গে রয়েছে, অভ্রদীপ নন্দী ফোন করেছে। হ্যাঁ প্রদীপ, বলো তোমার প্রশ্ন। হ্যালো স্যার, বলছি মানে স্পিকিং কোয়ালিটিটা ইংলিশে কি করে আরো আপগ্রেড করতে পারবো? আর স্যার আরো একটা কোয়েশ্চেন ছিল যে মানে কিভাবে, মানে ধরুন আমরা একটা আনকমন টপিকের উপর যখন মানে প্যারাগ্রাফ লিখি, তখন মানে ইনস্ট্যান্টলি পরীক্ষার হলে বসে যখন অ্যাভারেজলি ধরুন 30 মিনিটস টাইম আছে, আমাকে 2টো প্যারাগ্রাফ লিখতে হবে, তখন মানে এই এত বড় টপিকটা ফলো করে একটু বেশি টাইম ল্যাগ হয়ে যায়। তো কিভাবে ইনস্ট্যান্টলি জিনিসটা করতে পারবো একটু যদি বলেন। আচ্ছা, আমি এর উত্তর অবশ্যই নেব, তবে তার স্যার আপনি একটু কন্টিনিউ শেষ করে নিন, তারপর আমি এর উত্তর নিচ্ছি। না, আমি যেটা বলছিলাম যে এটা ইভলভ করে। সো যেমন আমরা ইমোটিকনস খুব ব্যবহার করি। ভেবে দেখুন, ইজিপ্টে কিন্তু হিরোগ্লিফিক্স বহু মানে কয়েক হাজার বছর আগে এসেছিল। হ্যাঁ, এভাবেই ভাষাটা সবসময় ইভলভ করছে। যে আমরা যখন দেখি কি কেউ LOL লিখছে, কি ROFL লিখছে, রোলিং অন দ্য ফ্লোর উইথ লাফটার, এইটাকে ফ্রম রেগুলার ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটাকে রেজিস্ট করাটা ঠিক নয়। এটা সবসময় সব ভাষাতে হয়ে থাকে, বাংলার ক্ষেত্রেও হয়েছে, প্রত্যেকটা ভাষার ক্ষেত্রে হয়, এবং দ্য মোর দ্য মেরিয়ার, এটা চলতে থাকা উচিত। এতে ভাষা সমৃদ্ধ হয়, ভাষা সমৃদ্ধ হয়। আচ্ছা, আমি এবার প্রশ্নের উত্তরটা নিয়ে নিই। যেটা প্রশ্ন ছিল ম্যাডাম, যেরকম ইংরেজিতে কথা বলা, স্পিকিং ফর্মটা কিভাবে আপগ্রেড করা যায়, এবং আনকমন টপিক এলে সীমিত সময়ের মধ্যে তার জন্য কিভাবে। ও দা রাইটিং এর কোশ্চেন করেছিল। হ্যাঁ, রাইটিং এর কোশ্চেন ছিল। না, সঙ্গে সঙ্গে এটাও ছিল যে বলার বিষয়টা কিভাবে শেয়ার হবে। ব্যাপারটা তো স্যার বলেই দিলেন যে গ্রামারটা ইম্পর্টেন্ট, কিন্তু গ্রামার মেনে সবসময় যদি ভাবতে যাও যে ঠিক ঠিক গ্রামারে বলতে পারছি কিনা, তাহলে তো সময় চলে যাবে, বলাই হবে না। তো সেটা বলাটা দরকার, ভুল ঠিক সেটা পরে, আগে ঠিকটা পরে সেটা শুদ্ধ নিতে হবে, নেওয়া যাবে, কিন্তু সেই ভয়টা কাটানোর জন্য বলাটা দরকার। হ্যাঁ, মানে ইংরেজিকে ভয় পেলে চলবে না একেবারে। হ্যাঁ, প্লিজ ম্যাডাম। আর রাইটিং এর ক্ষেত্রে যেটা বললো যে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট বলে তো ওরকম কিছু হয় না। ওকে প্রথমে ও যে প্রশ্নটা করছে স্পেসিফিক্যালি, যে রাইটিং স্কিলের ক্ষেত্রেও কি করে তাড়াতাড়ি সেটা লিখতে পারে, ওকে প্রথমে দেখতে হবে ওর কাছে পয়েন্টস গুলো কি আছে, কি হিন্টস গুলো দেওয়া আছে, সেটা দিয়ে ওকে ড্রাফটিং করতে পারে, ইনিশিয়াল একটা ড্রাফট করতে পারে, তারপর সেটাকে একটা স্ট্রাকচার তৈরি করে নিয়ে তারপর ফাইনালি সেটা লিখতে পারে। কিন্তু সেটা তো ইট উইল টেক সাম টাইম। একদম ইনস্ট্যান্ট হঠাৎ করে একটা কিছু লিখে ফেলতে গেলে ওরকম চট করে তো পারা যাবে না। স্যার যেটা বলছিলেন প্র্যাকটিস, সেটার জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি ম্যাডামের কাছে আসছি যে ম্যাডাম, সত্যি ইংলিশ কি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ? ইজ ইংলিশ আ ফরেন ল্যাঙ্গুয়েজ? ইয়েস অ্যান্ড নো। ইন্ডিয়ার ক্ষেত্রে হিস্টোরিক্যালি প্রবাবলি ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ভেবে দেখুন মানে আমাদের ভারতবর্ষে কোন ভাষাটা ফরেন ল্যাঙ্গুয়েজ নয়? ইফ ইউ টেক হিস্ট্রি ফার ব্যাক ইন টাইম, একদম নেটিভ ভাষা কি মানে খুব বেশি নয় কিন্তু। সো ভাষা এবং ইংরেজি ভারতের দুটো, বাংলা ভাষাও অনেক বিদেশি ভাষাকে আপন করে নেওয়ার পরে এতটা সমৃদ্ধ হয়েছে এবং সেটা করে চলেছে। একদম একদম। আজকে হঠাৎ করে যখন আমরা যদি বলি যে মাস্কের বাংলা, মুখোশ ঠিক আছে, টেবিলের বাংলা কি, বারান্দার বাংলা কি,
এগুলো কিন্তু ভাষাটা সমৃদ্ধ হয়েছে, এই বিভিন্ন ভাষার আদান প্রদানে ইংরেজিও সেভাবে সমৃদ্ধ হচ্ছে। শ্যাম্পু কথাটা কিন্তু অ্যাকচুয়ালি হিন্দি থেকে এসছে, চাঁপনা কথাটা থেকে শ্যাম্পু কথাটা এসছে। শ্যাম্পুর বাংলা কি? শ্যাম্পুর বাংলা কি ভীষণ কঠিন প্রশ্ন, মানে এভাবেই দেওয়া নেওয়ার মাধ্যমেই হয়ে থাকে। হ্যাঁ। প্লিজ স্যার, তাহলে কি ইংলিশকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলবো? It is yes and no. It is both a foreign language and not a foreign language. ইন্ডিয়ার আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে একটা খুব, আমাদের রিসার্চ বলছে একটা খুব ইউনিক জায়গায় ইংরেজির একটা জায়গা আছে। ইংরেজি একই সাথে কিছু লোকের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অনেকের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ফর আ ভাস্ট মেজরিটি অফ পিপল ইটস আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা কিন্তু ভাষা শিক্ষার জন্য ইংরেজি ভারতবর্ষে শেখানোটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ইট ইজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফর সাম পিপল, ইটস আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর মেনি পিপল, স্পেশালি ইন আরবান, মানে শহরের ভেতরে অনেকের কাছে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু একদম দূর দূরান্তে গ্রামগঞ্জে কিন্তু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজের মতোই অনেকের কাছে মনে হয়। আমি একটু ম্যাডামের কাছে এখানে আসতে চাইবো যে আমি একটা ট্যালি দেখছিলাম যে বিশ্বের অন্যান্য দেশের থেকে আমাদের দেশ হচ্ছে ইয়াং ইন্ডিয়া, ইয়াং পিপল এখানে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাদের ক্ষেত্রে যদি আপনি বলেন ম্যাডাম, হাউ ইম্পর্টেন্ট ইজ ইংলিশ? I would say that by itself, learning a language itself is very important. It's not just for the young people, for any person. Learning a language, in fact, there is a study which says that if you learn a new language, irrespective of whatever it is, it kind of slows down your brain cells to diminish, you know. So it is a very good activity for your brain. For the young people, I think it's important that they learn this language, because now it's becoming a it is already a global language. Everywhere this is a kind of a common medium to communicate, whether you're communicating within India, because in India also we've got so many states with so many languages, so there is a need of a commonality. So it provides that. Similarly, if you go outside of India, you look at other countries in the world, young people need to work, they need to study further, so they need this common language. I think that is why it's very important. এখানে আমি একটা শুধু রিসার্চের কথা বলতে চাই। ব্রিটিশ কাউন্সিল একটা খুব ভালো বই বার করেছিল 2009 সালে। ডেভিড গ্র্যাডল বলে একজন রিসার্চার ইংলিশ নেক্সট ইন্ডিয়া বলে একটা বই লিখেছিলেন। বইটা ওয়েবসাইটে ফ্রিলি অ্যাভেলেবল, আমাদের ওয়েবসাইটে গেলে এটা পাবেন। ডেভিড গ্র্যাডল তিনটে কথা বলছেন যে ইংলিশ ইন্ডিয়ার ক্ষেত্রে কেন লোকে চায়। একটা হচ্ছে যেটা মনিরা বললো, ফর এমপ্লয়মেন্ট রিজনস, ইংরেজি জানলে ভালো চাকরি পাওয়া যায়। এইটা কিন্তু কিছু রিসার্চ বলছে যে এটা ঘটনা। একটা রিসার্চ বলছে যে একটা ইয়াং লোক যদি ইংরেজি জানে, ভালো ইংরেজি জানে, তার মাইনে আপ টু 34% বেশি হতে পারে, অল আদার থিংস রিমেনিং ইকুয়াল। তো ইংরেজির একটা কর্মক্ষেত্রে এটার একটা উপযোগিতা আছে। এটা মুনিরা যেটা বললো, হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেকটা উপযোগিতা আছে। অনেকগুলো টেকনিক্যাল ডিসিপ্লিনস, মেডিসিন, ইঞ্জিনিয়ারিং, এগুলো ইংরেজি ছাড়া পড়াটা খুব ডিফিকাল্ট। এবং তৃতীয়ত যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে, যে ইংরেজির জন্য একটা সোশ্যাল মোবিলিটি আসে, সোশ্যাল মোবিলিটি এবং জিওগ্রাফিক মোবিলিটি। যে আমি হয়তো আজকে অরুণাচলে একটা ছোট গ্রামে থাকি, আমি ইংরেজি জানি, আমি আজকে দিল্লিতে গিয়ে একটা ভালো চাকরি করতে পারি। তো এই বা আমি পাটনায় থাকি, আমি আজকে ইউরোপে গিয়ে একটা ভালো চাকরি করতে পারি। তো এই মোবিলিটিটা ইউজুয়ালি ইজ অলসো লিঙ্কড টু ইকোনমিক অপরচুনিটিস। তো এর জন্য একটা ইংরেজির একটা ডিমান্ড আছে, এবং ইটস ইম্পর্টেন্ট ফর ইয়াং পিপল। আমি এই প্রশ্ন স্যার এবং মুনিরা ম্যাডাম দুজনের কাছেই থাকবে, যে কেউ উত্তর দিতে পারেন। সেটা হচ্ছে, যেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে উই আর অল ক্লোজড ইন আওয়ার হোমস, গৃহবন্দী দশার মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেটা প্রয়োজন। যেরকম পরিস্থিতির মধ্যে, অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে দেশ এবং গোটা পৃথিবী যাচ্ছে, গৃহবন্দী থাকাটা ভীষণ দরকার। এই অবস্থায় ব্রিটিশ কাউন্সিল ইংরেজি শেখার ক্ষেত্রে পড়ুয়াদের, ছাত্রছাত্রীদের যারা উৎসাহী, কিভাবে এগিয়ে আসতে পারে, কিভাবে তাদের সাহায্য করতে পারে? আমরা অনেকগুলো আমাদের অনলাইন রিসোর্সেস এখন ফ্রিলি অ্যাভেলেবল করে দিয়েছি। এর ভেতর ধরুন আমাদের যে টিচ ইংলিশ ইন্ডিয়া একটা ওয়েবসাইট আছে, ফেসবুকে আছে ইন্ডিয়া ওয়েবসাইট, ফেসবুকে গিয়ে আমাদেরকে দেখতে পারেন, সেখানে অনেক রিসোর্সেস ফ্রি করে দেওয়া হয়েছে। এবং মনিরা, আপনার কাছে মনে হয় একটা স্লাইড আছে যেখানে দেখানো আছে যে কোন রিসোর্সেসগুলো ছাত্ররা ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। এবং অনলাইনটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা ইংরেজি শেখার। যদি পসিবল হয় ম্যাডাম স্লাইডটা দেখানো।
এর মধ্য দিয়ে কিভাবে ব্রিটিশ কাউন্সিল যারা এই মুহূর্তে বাড়ির বাইরে বেরোতে পারছে না, বেরোনো উচিত নয়, হ্যাঁ। তারা কিভাবে উপকৃত হতে পারে স্লাইডের মাধ্যমে ম্যাডাম সেটা আরো ভালোভাবে বুঝিয়ে দিতে সেটা পারবেন। দেখানো হচ্ছে এবং ইংরেজিটা খুব সহজভাবে শেখার জন্য ইন্টারনেট এবং অনলাইন সবসময়ই একটা খুব ভালো সাইট এবং ইট ক্যান আমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছি, প্লিজ ম্যাডাম যদি একটু Right. So এক্সপ্লেইন করেন। here are some resources which can support teachers for being able to teach better. These are all free resources available for at your disposal, and you can all use these resources. So I'll move on to the next slide. And here are some resources for students. So again, these are British Council curated resources. So you can rest assured that the quality is very good. Information is accurate. So you can all use this. In fact, last year 69 lakh people around the world have used these online and mobile resources which British Council provides. এবং আমরা এইটা শেয়ার করব, আমরা এই লেসনটা হয়ে গেলে এখানে স্টুডিওতে হয়ে যাওয়ার পর আমরা এটা কিন্তু ওয়েবসাইটে আমরা দিয়ে দেব, পোর্টালেও পোর্টালে আমরা এটা দিয়ে দিচ্ছি বাংলা শিক্ষা। আচ্ছা, আমরা বোধহয় একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাডাম। হ্যাঁ প্লিজ, স্পিকিং স্কিলটা একটু বুলিরা দেখিয়ে দিক। আচ্ছা একটু দ্রুত দেখিয়ে দেওয়ার পর আমরা অ্যাসাইনমেন্টটাও নিয়ে নেব। All right, so I will just quickly go through the speaking skill which we have here. So we are going to work on something called an extempore or a short speech. First of all, like what we were discussing, think of a structure, think of what topic it is and what is your opinion on the topic, and extend it with an example, an additional point or an explanation, or a comment opposite to your opinion. For example, again talking about reality shows. So here are some of the ideas which I have. Yeah, you can see that these are some ideas. These are all relevant ideas but disconnected ideas. So this is how we think. We think of ideas, now we need to connect them together. So this is how you connect them together. You use phrases like what I said to be able to connect, signpost the language. So for example, in my opinion, reality shows are very interesting. That's how you give your opinion. Then you extend your idea. In fact, what I really like is that they show real people, not actors. You give an explanation. But my mother doesn't like these shows because she thinks they make people want to do dangerous things to get famous. So that's an additional point, but though it's an opposite idea. And now I come back to my opinion. However, my mother and I, we watch these shows when they teach new skills like singing and dancing. So that's how you develop speaking. Somebody had a question on how to speak quickly. This is one way to speak quickly. Yes, একটা উপায় Given স্পিকিং এবিলিটি বাড়ানো যেতে পারে। Right. আচ্ছা ম্যাডাম, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি প্লিজ অ্যাসাইনমেন্টটা যদি একটু দিয়ে দেন ম্যাডাম। Right, so here's the assignment. This is also a way for you to win prizes, exciting prizes. So here's the topic. You have to write a 120 to 150 word essay on this topic. Learning online is good. Yes, what do you need to do? You need to write an essay 120 to 150 words. Email your essays to this email ID. And use the subject line English is easy. The deadline is 29th of April. Right? Top 5 entries. স্যার এটা একটা কম্পিটিশনের মতো, মানে সেরা পুরস্কার পাবে। এই সেরা 5টা এসেকে আমরা ব্রিটিশ কাউন্সিল অনলাইন মেম্বারশিপ ফ্রিতে দেব এবং আমরা আশা করব যে তোমরা সবাই এই এসেটা সাবমিট করবে। যারা যারা এই লেসনটা দেখলে তোমরা সবাই এই এসেটা সাবমিট করো, ইমেল আইডিটা দেয়া আছে। একেবারে বেশ, আমাদের আলোচনার জন্য সময়সীমা এখানেই শেষ এবং আমরা আশা করব যে এই আলোচনার মাধ্যমে ইংলিশের যেটা প্রাথমিক ভীতি সেটা অনেকটাই কাটানো গিয়েছে। আজকে সকাল 10টার সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুমের এই পর্ব এখানে শেষ করছি। আগামীকাল সকাল 10টায় তোমাদের আলোচনার বিষয় কি নিয়ে সেটা একবার দেখিয়ে দিই। আগামীকাল নবম শ্রেণী ভৌত বিজ্ঞান ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং দ্বাদশ শ্রেণীর বিষয় পদার্থবিদ্যা, ক্যাপাসিট্যান্স এই নিয়ে আলোচনা হবে। এবং সকাল 10টা থেকে 11টার জন্য প্রশ্ন পাঠাবে আজ দুপুর 1টার মধ্যে। তোমরা ইতিমধ্যে সেটা জেনেও গেছো। আর তোমরা জানো যে প্রতি দিন দুভাগে হয় এবং পাঠানোর সময় অতি অবশ্যই তোমাদের নাম, ক্লাস, বিষয়, স্কুলের নাম, জেলার নাম পাঠাতে ভুলবে না। হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্ন পাঠাতে পারো 9748217201। তোমরা প্রশ্ন ইমেল করেও পাঠাতে পারো, তোমরা জানো ইমেল আইডি bsclassroom2020@gmail.com। এবং যেটা তোমাদের বলছিলাম যে দুভাগে আমাদের সোম থেকে শনি এই ক্লাসটা হয় রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে।
সকাল 10টা থেকে এবং 3টে থেকে। আজ বিকেল 3টেয় কি নিয়ে আলোচনা সেটা আরেকবার তোমাদের মনে করিয়ে দিই। বিকেল 3টেয় আজকে আলোচনা হবে ম্যাথমেটিক্স ক্লাস 10 কোয়াড্রেটিক সার্ড গণিত বিষয়, এবং দ্বাদশ শ্রেণীর বিষয় পলিটিক্যাল সায়েন্স এভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। তাহলে সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুমের প্রথম পর্যায়ে এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেল 3টেয়। চোখ থাকুক এবিপি আনন্দে।